এখানে কিভাবে থাকবে? দূর থেকে যারা আসে তারাই থাকতে পারে। আচ্ছা, কোথা থেকে? ভ্রমণ পথিক স্নিগ্ধার চ্যানেলে সকলকে জানাই স্বাগত। সকলের চিন্তা দূর করার অভিপ্রায়ে নিরাকার পরব্রহ্ম যিনি নরাকার রূপে আবির্ভূত হয়েছিলেন, আজ আমরা সেই পবিত্র স্থানে বরথিনী একাদশীর দিনে দর্শন করতে চলে এলাম। এই পবিত্র স্থানে কিভাবে আসা যাবে সেটাই আগে বলে নিই। মেট্রোতে করে আসলে গীতাঞ্জলি মেট্রো স্টেশনে নেমে 2 নম্বর গেট দিয়ে বেরোলে এখানে অনেক টোটো পাওয়া যাবে। আর এখানে যদি টোটো না থাকে তাহলে সামনের দিকে এই যে গাছটা দেখা যাচ্ছে, এখানেই টোটো স্ট্যান্ড। আমরা এগিয়ে যাচ্ছি টোটো স্ট্যান্ডের দিকে, ওখান থেকে আমরা টোটো ধরে নেব। টোটোর ভাড়া পড়ছে 15 টাকা। পায়ে হেঁটে এই রাস্তা ধরে গেলে মিনিট 10 সময় লাগবে। সুপ্রভাত, আজকে চলে এসেছি নাকতলা শ্রীগুরু সংঘে। ভীষণ ভালো লাগছে এই গরমের মধ্যেও, খুব ঠান্ডা পরিবেশ, এখানে খুব আরামদায়ক পরিচ্ছন্ন পরিবেশ। আমি সমস্ত আশ্রমটাই ঘুরে দেখব এবং আপনাদের সঙ্গেও শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখুন। এখানে কলকাতার নাকতলাতে সদ্গুরু শ্রী 108 দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তার দিব্য দৃষ্টিতে জীবের অসহায় অবস্থা দেখে করুণাত্ম চিত্তে জীবদিগকে উদ্ধার করার অভিপ্রায়ে শ্রীগুরু সংঘ আশ্রমটি প্রতিষ্ঠা করেন। বাঁ দিকে রয়েছে জুতো রাখার ব্যবস্থা। এখানে জুতোর ঘর বন্ধ থাকে দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত। আর সামনেই হচ্ছে মন্দিরে প্রবেশের পথ। আমরা জুতো রাখার ঘরে জুতোটা রেখে তারপরে আমরা মন্দিরের ভিতর প্রবেশ করব। এখানে 2টো কুপন দেওয়া হয়। একটা কুপন নিজের কাছে রাখতে হবে আর একটা কুপন জুতোর ভিতরে রাখতে হবে জুতো ফেরত নেওয়ার সময়। ভিতরে এসে প্রথমেই পড়বে এই নাট মন্দির। আমরা নাট মন্দিরটা দেখে নিই। বাংলাদেশের বরিশাল জেলার রাজপুরের এক পল্লীতে মাতা চিন্তামণি ও পিতা উমাচরণ চক্রবর্তীর গৃহে 1891 সালের রাস পূর্ণিমার পুণ্যতিথিতে নিরাকার পরব্রহ্ম গৌরবর্ণ শিশুরূপে আবির্ভূত হন। পিতা নাম রাখেন দুর্গাপ্রসন্ন, যে নামের অর্থ হল দেবী দুর্গা যার উপর সদা প্রসন্না আছেন। নাট মন্দিরে এই সিলিংয়ের অপূর্ব কারুকার্য আর নিচ থেকে এই যে দোতলার যে বারান্দাটা দেখা যাচ্ছে, এই বারান্দার ধারে রয়েছে এরকমভাবে হরে কৃষ্ণ হরে রাম লেখা। সমস্ত নাট মন্দিরটার সৌন্দর্যটাকে দারুণভাবে বাড়িয়ে তুলেছে। আর প্রত্যেকটা জানলার উপরে রয়েছে এই ঢোলক, কি সুন্দর দেখতে লাগছে। আশ্রমের সমস্ত অনুষ্ঠান এই নাট মন্দিরে পালন করা হয়। এই খোলা মেলা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর নাট মন্দিরে পাখার তলায় ঠান্ডা মার্বেল পাথরের মেঝেতে বসে আমরা সকলে গরমে কিন্তু খুব আরাম বোধ করছি। সাদা মার্বেল পাথরের মেঝে আর নাট মন্দিরের এই যে দোতলার যে বারান্দাটা চারিদিকে রয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। আর সিলিংয়ের অপূর্ব কাজ। নাট মন্দিরের ভিতরে এই ঠান্ডা পরিবেশ, পাখার হাওয়ায় মন প্রাণ আনন্দে ভরে গেল। আনন্দম শুধু আনন্দম। নাট মন্দিরের ভিতরে ডান দিকে গুরুদেবের প্রতিষ্ঠিত এই শিল্পকেন্দ্রে পূজার সামগ্রী ও অন্যান্য অনেক দ্রব্যাদি পাওয়া যাচ্ছে। নাট মন্দিরের পাশেই আছে এই মূল মন্দির। এই মূল মন্দিরে রাধাকৃষ্ণ, গুরুদেব, মা ভবতারিণী মূর্তি এবং শিবলিঙ্গের পুজো হয় প্রতিদিন। আমরা ভিতরে গিয়ে এবার দেখে নিই। এখানে শ্রী শ্রী গোপীনাথজিউ আর রাধারানীর মূর্তি রয়েছে এবং পাশেই রয়েছে গুরুদেব শ্রী পরমহংসদেবের মূর্তি। ঠাকুরের বিগ্রহ ও গুরুদেবের বিগ্রহের সামনেই রয়েছেন গরুড়দেব। গরুড়দেব শুধুই একটা পক্ষী নয়, দেবতাদের থেকেও শক্তিশালী বলে একে গরুড়দেব নামেও অভিহিত করা হয়। এছাড়াও ভগবান বিষ্ণু বা নারায়ণ বা শ্রীকৃষ্ণের বাহন বলে গরুড় পূজনীয়ও বটে। তিনি বাহন রূপে দায়িত্ব পালন করেন এবং ভক্ত হিসেবেও উচ্চস্তরের সাধক ছিলেন। মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত আর বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। রাতে গরমের সময় রাত 8টার সময় শয়ন আরতি হয়। আর ভোরবেলা প্রতিদিন ভোর 4টের সময় উত্থান আরতি হয়।
এই মন্দিরের পাশেই ভবতারিণী মায়ের মন্দির রয়েছে। এখানে দেখছি অনেকেই পুজো দিচ্ছেন এখন, আর আমরা এবারে ভিতরে মন্দির দর্শন করব। এখানে শিবলিঙ্গ এবং মায়ের মূর্তির প্রতিদিন পুজো হয়ে থাকে। নয়নে তোর শাসন স্নেহের অমল হাসি, জনমেতে তোরি কোলে, মরণেতে উনিশ মাতুলে। এই আশ্রমের একটা বৈশিষ্ট্য হলো এখানে নাম কীর্তন করতে গুরুদেবের মূর্তির সামনে রেখে সারা বছর 24 ঘন্টা এখানে নাম কীর্তন হয়ে থাকে। বিভিন্ন স্থান থেকে মায়েরা আসেন এবং এখানে নাম কীর্তন করেন। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা কোন্নগর কানাইপুর থেকে। এখানে মাঝে মাঝে আসেন? হ্যাঁ, আমরা মাসে মাসে আমাদের নাম থাকে, আমরা চলে আসি। ও প্রত্যেক মাসে আসেন? আচ্ছা, 2 মাস পর পর আসি। 2 মাস পর পর এখানে আসেন। খুব ভালো লাগলো এই জায়গাটা দেখে। মন্দিরের পাশেই রয়েছে এই তুলসী মঞ্চ। তুলসী মঞ্চের সামনেই রয়েছে ধূপ মোমবাতি জ্বালানোর এই ব্যবস্থা। এখানে ভক্তগণ ধূপ মোমবাতি জ্বালিয়ে নিজেদের মনস্কামনা পূরণের জন্য প্রার্থনা করে থাকেন। বরিশালের রাজাপুরে যে অশোক বৃক্ষতলে বসে শ্রী গুরুদেব সিদ্ধিলাভ করেছিলেন সেই বৃক্ষের চারা এটা। এখানে আছে এক অপূর্ব পঞ্চবটী বন। গুরুদেব আয়ুর্বেদ ওষুধের সাহায্যে সকলের সেবা করতেন বলে এখানে উনি নিজের হাতে তমাল, অশোক এই ধরনের গাছগুলো, ঔষধি গাছগুলো বসিয়েছিলেন। আমরা এখানে এসে এটা জানতে পারি। খুব ভালো লাগছে এসে। এই যে আমার পিছন দিকে আছে পঞ্চবটী, আর এই যে গাছ পঞ্চবটী বন, ভীষণ ভালো লাগছে দেখতে। ঠান্ডা পরিবেশ একদম, সূর্যালোক এখানে একেবারেই নেই, খুব ভালো লাগছে এই জন্য। এই মনোমুগ্ধকর পঞ্চবটিতে যে সমস্ত গাছগুলো আমরা দেখতে পাচ্ছি সব কাপড় দিয়ে কি সুন্দর করে রাখা রয়েছে। নানা ধরনের ঔষধি গাছ বসিয়ে সেই সব গাছ থেকে ওষুধ তৈরি করেও জীবসেবা করতেন। বৃক্ষসেবা তাঁর জীবনের এক বিশাল অঙ্গ ছিল। আর পাশেই রয়েছে এই মিউজিয়াম। এই মিউজিয়ামের মধ্যে গুরুদেবের ব্যবহৃত গাড়ি সযত্নে রাখা রয়েছে। কথিত আছে গুরুদেবের পিতা উমাচরণ চক্রবর্তী কাশীধামে গিয়ে বিশ্বনাথের চরণে তাঁকে পুত্ররূপে পাওয়ার জন্য বিশ্বনাথের পদতলে তপস্যা করেছিলেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে বাবা বিশ্বনাথের বরে তাঁর দ্বিতীয় পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন গুরুদেব, এবং তাঁর আবির্ভাবের পর থেকেই দরিদ্র পিতার জীবনে সচ্ছলতা আসতে শুরু করেছিল। বাল্যকালে পাঠশালাতে পড়াশোনা করলেও মন তাঁর সর্বদাই নিহিত থাকত ভগবানের আরাধনায়, এবং নির্জনে তিনি প্রায় ধ্যানমগ্ন থাকতেন। ছোটবেলা থেকে তিনি গরিব দুঃখীদের নানাভাবে সাহায্য করতেন। পিতার কাছ থেকে আয়ুর্বেদিক ঔষধ প্রস্তুতির পদ্ধতিও শিখেছিলেন। শ্রী শ্রী 108 দুর্গাপ্রসন্ন পরমহংসদেব 17 বছর বয়সে গায়ত্রী সাধনায় সাফল্য পান, আর নিগমানন্দ পরমহংসদেব ওনার গুরুদেব ছিলেন। কুমিল্লার মেহের কালী মন্দিরে দেবী কালীর দর্শন পেয়েছিলেন শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব। জীবের কল্যাণের জন্য 1352 বঙ্গাব্দে 13ই ভাদ্র শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠা করেন। 1354 বঙ্গাব্দে মঙ্গলঘটের প্রবর্তন করেন। 1357 বঙ্গাব্দে পলাশীতে শ্রীগুরু সংঘ ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে এই আশ্রমের নাম হয় গিরিধারী আশ্রম। 1360 বঙ্গাব্দে কাশীধামে কালিকানন্দ পরমহংসদেব ও অন্যান্য সাধকগণ মিলে দুর্গাপ্রসন্নকে পরমহংস উপাধি দেন। 1367 বঙ্গাব্দে নাকতলায় এই কেন্দ্রীয় আশ্রম তৈরি হয়। এছাড়াও বৃন্দাবন, কাশী, পুরী, হরিদ্বার, ভুবনেশ্বরে এই আশ্রমের শাখা আছে। 1382 বঙ্গাব্দে 30শে শ্রাবণ শুক্লা দশমী তিথিতে
দুপুর 12:35 আচার্য দুর্গাপ্রসন্ন পরমহংসদেব পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোক গমন করেন। আজকে একাদশীর প্রসাদ হচ্ছে। হ্যাঁ, আজকে একাদশীর প্রসাদে কি কি থাকবে? রুটি আর ডালিয়া। রুটি ডালিয়া, তরকারি, চাটনি। আচ্ছা। রন্ধনশালার পাশেই রয়েছে এই কয়লার স্তূপ। এই কয়লা দিয়েই ভোগের রান্না হয়। কয়লা দিয়ে হয়, প্লাস ওখানে কাঠও আছে, কাঠেরও উনুন আছে। কাঠেরও উনুন আছে। ওদিকে গেলে দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা। কড়াই যখন বসানো হয়, যখন যে রকম প্রসাদ তৈরি হয়, হ্যাঁ, তখন আমরা উনুনে মানে কড়াই নামানো তো যা সম্ভব না, আর না ওই বালতি করে আমরা টপে ভরে তখন আবার এতে কত কেজি সমস্ত জিনিস? একসাথে 80 কিলো চাল ডালের খিচুড়ি হয়। একসাথে 80 কেজি চাল ডালের খিচুড়ি হয় এই কড়াইতে, একটা কড়াইয়ে। বাবা, বিশাল ব্যাপার। উৎসবের সময় এখানে উনুনে রান্না হয় ওই কড়াইতে। এবারে আমরা চলে এলাম প্রসাদ কক্ষের কাছে। প্রসাদ কক্ষে বেশ খানিকটা লাইন পড়েছে দেখছি, আর গেট এখনও বন্ধ। ঠিক 11:30টায় এখানে প্রসাদ দেওয়া শুরু হয়ে যায়। এখানে প্রসাদ দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। দুবেলায় এখানে প্রসাদ দেওয়া হয়। এই যে এখানে দেখুন লেখা আছে। সঙ্গে যাত্রী নিবাসের ব্যবস্থাও রয়েছে। আর এখানে কিভাবে থাকা যাবে সব কিছু আমরা এখানকার সেবায়িতের মুখ থেকে জেনে নিই। এখানে কিভাবে থাকবে? দূর থেকে যারা আসে তারাই থাকতে পারে। আচ্ছা, কোথা থেকে কোথা থেকে? বাংলাদেশ থেকে আসে, আচ্ছা, হরিদ্বার থেকে আসে। কি কি লাগবে সঙ্গে নিয়ে আসতে গেলে? আধার কার্ড তো অতি অবশ্যই। আধার কার্ড লাগবে। আর এখানে থাকতে পারবেন তারা? 2 BHK আছে। আচ্ছা, এখানে ফ্যামিলি থাকতে পারবে? ফ্যামিলি সব, মানে ধরুন যে ট্রিটমেন্টের জন্যই বেশি আসে। আচ্ছা, আসে কেউ ঘুরতে আসলো, 2 দিন থাকলো, 5 দিন থাকলো, আচ্ছা আবার আচ্ছা চলে যায়। আচ্ছা আচ্ছা। এখানে তাহলে সবাইকে থাকতে দেওয়া হয়, বাইরের লোকজন আসে। শ্রীগুরু সংঘ আশ্রমের ভিতরেই রয়েছে চিকিৎসার সুব্যবস্থা। আমরা এবার একটু জেনে নেব যে এখানে চিকিৎসার কি কি ব্যবস্থা রয়েছে। এখানকার নিয়মটা একটু বলে দিন। ইএনটি এখানে 100 টাকা টিকিট করে আপনাকে দেখাতে হবে। আচ্ছা, চোখের অপারেশনটা মেন হয় এখানে। আচ্ছা, খুব বড় ভালো ডাক্তার আছে এখানে চোখের ব্যাপারে। জেনারেল মেডিসিন আছে, অর্থোপেডিক আছে, গাইনো ডিপার্টমেন্ট আছে, ইএনটি ডিপার্টমেন্ট। শুধু 100 টাকার করতে হবে, বাদ বাকি অন্যান্য খরচা আলাদা। ওইগুলো প্যাথোলজি নিজস্ব আছে এবং এক্সরে, সোনোগ্রাফি সমস্তই হয়। তাহলে এটা দাতব্য চিকিৎসালয় নয়, তাই তো? দাতব্যটা শুধু অনলি ফর হোমিওপ্যাথি। হোমিওপ্যাথির জন্য শুধু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে এই বড়থিনী একাদশীতে এই আশ্রমে এসে খুব ভালো লাগলো আমার। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।